এই ভিডিও আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ত্রিভুজের ধর্ম বা বৈশিষ্ট্য। দেখো, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং তাদের সংজ্ঞা। যে যে ত্রিভুজগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য তোমাদের প্রয়োজনীয় সেই ত্রিভুজগুলো দেখে নাও একটু। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের মেন বৈশিষ্ট্য কী? সমবাহু ত্রিভুজের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে তিনটে কোণ আছে, সমবাহু ত্রিভুজ যেমন প্রতিটা বাহু সমান, সেরকম প্রত্যেকটা কোণ সমান হবে। অর্থাৎ এখানে এটা এবি সমান বিসি সমান এসি, অর্থাৎ তিনটে বাহু যেমন সমান হবে সেরকম প্রত্যেকটা কোণ সমান হবে। অর্থাৎ বি কোণটা যা মান হবে সি কোণটা তাই মান হবে, এ কোণটা তাই মান হবে। অর্থাৎ কোণ বি সমান কোণ সি সমান কোণ এ। তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হওয়া উচিত? না, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি কত, না 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণ, তাহলে প্রত্যেকটা কোণ যেহেতু সমান, তাহলে তাকে 3 দিয়ে ভাগ করে দেওয়া যাক। অর্থাৎ প্রত্যেকটা কোণ বেরোবে 60 ডিগ্রি সমান, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, আর এই দিকটাও 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি করে। আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কী পেলাম? না, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে প্রত্যেকটা বাহুর মান যেমন সমান হয়, প্রত্যেকটা কোণের মানও সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। পরের প্রশ্ন ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর মান সমান, তাই তো? এই সমদ্বিবাহু ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ তোমাদের উপপাদ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে প্রচুর জ্যামিতি আছে, প্রচুর জ্যামিতির ফাংশন আছে, এবং এই বৈশিষ্ট্যটা বুঝতে না পারলে জ্যামিতিগুলো বুঝতে পারবে না, জ্যামিতিগুলো করতেই পারবে না। ধরো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহুটার সাথে এসি বাহুটা সমান। তাহলে এই ত্রিভুজটার যদি দুটো বাহু সমান হয়, তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে যে সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ তাহলে এবি বাহুটার সাথে এসি বাহুটা সমান, তাহলে এবিটা একটা সমান বাহু, এসিটা একটা সমান বাহু। তাহলে এবি বাহুর বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? না, এবি বাহুর বিপরীত দিকে সি কোণটা অবস্থিত। আর এসি বাহুর বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? না, বি কোণটা অবস্থিত। অর্থাৎ এই বি কোণটার সাথে সি কোণটা সমান হয়ে যাবে। তার মানে বি কোণের পুরো নাম হচ্ছে কোণ এবিসি, তাই তো? যেটা কোণ সেটাকে মাঝের নামটা বলতে হয়। আর সি কোণের পুরো নাম হচ্ছে কোণ এসিবি বা বিসিএ, যা খুশি বলো, এসিবি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের মেন ধর্ম কি পেলাম? না, সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হবে। এই বৈশিষ্ট্যটা নিয়ে তোমাদের প্রচুর জ্যামিতি আছে। তাহলে এই বৈশিষ্ট্য তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হবে। ছবিটা আমি ঘুরিয়ে এঁকেছি, ছবিটা সোজা দিকে না থেকে এইভাবেও থাকতে পারে। তাহলে দেখো, এটা হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ এঁকেছি, যার এই পি কিউ বাহুটার সাথে এই কিউ আর বাহুটা সমান। তাহলে তোমরা নিজেরা দেখো কোন কোণগুলো সমান হওয়া উচিত। ভিডিওটা থামিয়ে দেখো কোন কোণগুলো সমান হওয়া উচিত। আশা করি সকলে বুঝতে পেরেছ। দেখো, এই পি কিউ বাহুটার বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? আর কোণটা। আর আর কিউ বাহুটার বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? আর কিউ বাহুর বিপরীত দিকে হচ্ছে পি কোণটা। অর্থাৎ তার মানে কি দাঁড়ালো? এই আর কোণটার সাথে পি কোণটা সমান হবে। এটা যদি আমি পুরো নামটা দিয়ে লিখি, তাহলে কি পাবো? এই আর কোণের নাম হচ্ছে কিউ আর পি। কিউ আর পি, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণের পুরো নাম হচ্ছে আর পি কিউ। আর পি কিউ কোণটা সমান। আবার দেখো, ছবিটা এভাবেও থাকতে পারে, ঘুরিয়ে দিয়েছি পুরো ছবিটাকে। তাহলে এখানে দেখো, এই এম এন টিটা একটা ত্রিভুজ, যার এম এন বাহুটার সাথে এমটি বাহুটা সমান, এম এন বাহুটার সাথে এমটি বাহুটা সমান। তাহলে এম এন এর বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? এম এন বাহুটার বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? না, টি কোণটা অবস্থিত। একইভাবে এনটি বাহুর বিপরীত দিকে কোন কোণটা অবস্থিত? না, এনটি বাহুর বিপরীত দিকে এম কোণটা অবস্থিত। তাহলে এম কোণের পুরো নাম হচ্ছে কোণ এন এম টি। এন এম টি সমান টি কোণের পুরো নাম হচ্ছে এন টি এম। এন টি এম বা এম টি এনও লেখা যায়। পরে দেখো,
সমকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটা কোণের মান হয় 90 ডিগ্রি। এই এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। এই সমকোণী ত্রিভুজের যে তিনটে যে বাহু আছে, একটা বাহু হচ্ছে এবি, একটা বিসি, আর হচ্ছে এসি। এই তিনটে বাহুর আলাদা আলাদা নাম আসে, সেই তিনটে বাহুর নামটা একটু জানতে হবে। তিনটে বাহুর নাম কি না, একটাকে বলে অতিভুজ, একটা বলে লম্ব, একটা বলে ভূমি। অতিভুজ, লম্ব আর ভূমি। প্রথম তোমাদেরকে জানতে হবে অতিভুজ কাকে, কোনটা, কোন বাহুটা অতিভুজ হয়। বিশেষ করে ক্লাস 10-এর ছেলেদের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ক্লাস 10-এ এটা ছাড়া তোমরা কোনো ত্রিকোণমিতির অঙ্কই করতে পারবে না। তাহলে অতিভুজ কোনটা হয়, এই কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি যদি না জানো তাহলে তোমরা ত্রিকোণমিতির কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে অতিভুজ কোনটা না, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা, সর্বদা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যে বাহুটা অবস্থিত সেই বাহুটা হয় অতিভুজ। যেমন দেখো এই এবিসি ত্রিভুজের এই বি কোণটা সমকোণ, তাহলে সমকোণের, কারণ বি কোণটা 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ, তাহলে বি কোণের বিপরীত দিকে কোন বাহুটা অবস্থিত দেখতে হবে, তাহলে বি কোণের বিপরীত দিকে এই এসি বাহুটা অবস্থিত, তাহলে এসিটা এই ক্ষেত্রে হবে অতিভুজ। এই ক্ষেত্রে হবে এসিটা হচ্ছে অতিভুজ। আর লম্ব আর ভূমি, তোমরা এখন মনে মনে ভাবতে পারো যে যেটা নিচে আছে সেটাই ভূমি, যেটা নিচে আছে সেটা ভূমি, সব ক্ষেত্রে কিন্তু হবে না। যেটা নিচে আছে সেটা ভূমি করা যাবে, ওই ক্লাস 9 পর্যন্ত তোমরা করতে পারো কি, যে বাহুটা নিচের দিকে আছে সে বাহুটা ভূমি। অর্থাৎ এক্ষেত্রে আমি বিসিটাকে ভূমি করতে পারি, কিন্তু এটা নিশ্চিত নয় যে বিসিটাই সব ক্ষেত্রে ভূমি হবে। অর্থাৎ যেটা নিচের দিকে আছে সেই বাহুটাই ভূমি হবে, এইটা কিন্তু নির্দিষ্ট কিছু ব্যাপার নেই। এই যেটা উপর দিকে আছে সেটাও কিন্তু ভূমি হতে পারে, সেটা আমি পরে আসছি। এসিটা যদি অতিভুজ হয়, বিসিটা যদি ভূমি হয়, তাহলে অটোমেটিক এবিটা হবে লম্ব, তাহলে লম্ব হবে এবি। কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না আমরা এইটা করতে পারে কারা না, ক্লাস 7, 8, 9 পর্যন্ত ক্লাসের ছেলেরা এটা করতে পারবে। কিন্তু যখনই ক্লাস 10-এর ছেলেরা করবে তখন কিন্তু নিশ্চিত করে বলতে পারবে না যে বিসিটাই ভূমি। বিসিটা ভূমি হতে পারে, কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে কোনটা ভূমি হবে স্যার না, আমরা তাহলে ভূমিটা বুঝবো কি করে, চিনবো কি করে কোনটা ভূমি? তোমরা এটা সবসময় মনে রাখবে, সমকোণের সামনের বাহুটা অতিভুজ, অতিভুজ কখনোই পরিবর্তন হবে না, সর্বদা সমকোণের সামনের বাহুটা অতিভুজ হবে। আর লম্ব আর ভূমি পরিবর্তন হতে পারে। ভূমি কোনটা হবে, যে কোনটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ সূক্ষ্ম কোণকে থিটা কোণ বলা হয়। সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণকে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এটা থিটা কোণ। এই থিটা কোণ সবসময় অতিভুজ আর ভূমি, অতিভুজ আর ভূমি নিয়ে গঠিত হয় এই থিটা কোণ। তাহলে অতিভুজটা আমি বলেছি কখনোই পরিবর্তন নয়, সমকোণের সামনে বাহুটা সবসময় অতিভুজ হবে। তাহলে যে বাহুটা থিটা কোণের সাথে যুক্ত বা থিটা কোণ যে বাহুটার সাথে যুক্ত সেই বাহুটা হবে ভূমি। অর্থাৎ থিটা কোণ যদি এখানে ধরো এই কোণটাকে আমরা উল্লেখ করে দিই, এই কোণটা হচ্ছে থিটা, এই এ কোণটা যদি থিটা ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি হবে, এ কোণটা থিটা ধরলে ভূমি হবে এবিটা, কারণ এই কোণটা থিটা হয়েছে, অর্থাৎ এটা অতিভুজ আর ভূমি নিয়ে গঠিত হবে। তা অতিভুজ তো পরিবর্তন হবে না, অতিভুজ তো সমকোণের সামনে বাহুটা সবসময় অতিভুজ হবে, তা সেক্ষেত্রে ভূমি হয়ে যাবে এবি, আর লম্ব হবে সেক্ষেত্রে বিসি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি এখানে পেলাম, মেন জিনিস যে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর নাম আছে। 3টি বাহুর নাম, প্রথম বাহুর নাম হচ্ছে অতিভুজ, পরে হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। অতিভুজ কোনটা না, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা অবস্থিত সেই বাহুটা হবে অতিভুজ। আর লম্ব আর ভূমি এটা কিন্তু নির্দিষ্ট কিছু ব্যাপার নেই যে লম্ব কোনটা হবে ভূমি কোনটা হবে,
নিচেরটা ভূমি ক্লাস 9-এর ছেলেরা পর্যন্ত করতে পারে, নিচের বাহুটা ভূমি, কিন্তু ক্লাস 10-এর ছেলেরা কখনোই নিচের বাহুটাই যে ভূমি হবে এরকম নিশ্চয়তা কিছু নেই। কারণ থিটা কোণটা যে বাহুটার সাথে যুক্ত থাকবে সেই বাহুটাই হবে ভূমি। ক্লিয়ার? কিন্তু যদি ছবিটা, এবারে দেখো ছবিটা যদি এভাবে ঘুরে থাকে সেক্ষেত্রে না, ছবিটা এরকম ঘুরে থাকলে তাহলে যে কোণটা সমকোণ তার বিপরীত দিকের বাহুটা এটা তো সবসময় অতিভুজ তো হবেই, অতিভুজ। আর ক্লাস 9 পর্যন্ত, ক্লাস 7, 8, 9 পর্যন্ত ছেলেমেয়েরা যেটাকে খুশি লম্ব, যেটাকে খুশি ভূমি ধরতে পারে, কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে। কিন্তু ক্লাস 10-এর ছেলেদের ক্ষেত্রে অসুবিধা আছে, তারা যেটাকে খুশি লম্ব, যেটাকে খুশি ভূমি ধরতে পারবে না। ওরা উল্লেখ করে দেবে কোন কোনটা থিটা কোণ, অর্থাৎ কোন কোনটা সূক্ষ্ম কোণ। যে কোনটা সূক্ষ্ম কোণ হবে সেই সূক্ষ্ম কোণের সাথে যে বাহুটা যুক্ত সেই বাহুটা হবে ভূমি। ক্লিয়ার? তাহলে ধরো যদি এই কোণটা বলে দেয় সূক্ষ্ম কোণ, এই কোণটা যদি থিটা বলে দেওয়া হয় সেক্ষেত্রে ভূমি হবে এই আর কিউটা, সেক্ষেত্রে ভূমি হবে আর কিউটা, আর লম্ব হবে বাকি যেটা পড়ে আছে লম্ব। ভূমি বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা লম্ব, এটা হবে লম্ব। আর যদি বলে দেওয়া হয় যে এই কোণটা থিটা কোণ, অর্থাৎ পি কোণটা থিটা কোণ, পি কোণটা যদি থিটা কোণ হয় সেক্ষেত্রে এই বাহুটা হয়ে যাবে ভূমি, আর এই বাহুটা হয়ে যাবে সেক্ষেত্রে লম্ব। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র বার করে গেছেন, যেটা ক্লাস 10-এ উপপাদ্য প্রমাণে আছে। সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটি পিথাগোরাস প্রমাণ করে গেছেন, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা মেন সূত্র, এটা হচ্ছে মেন সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে যদি আমি সমাধান তৈরি করি তাহলে কি হবে দেখো, অতএব অতিভুজ সমান, তাহলে এদিকে স্কোয়ারটা তুলতে গেলে ওইদিকে রুট করে দেবো, তাই তো? এটা সমাধানের নিয়ম। অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার দেখো অতএব ভূমি সমান কত হবে, ভূমি সমান হবে রুট ওভার অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন অনেকে প্রশ্ন করবে স্যার কী করে হয়ে গেল এটা, একটু লক্ষ্য করো আমার মেন সূত্র কী ছিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে পুরোটাকে ঘুরিয়ে দিচ্ছি, ধরো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাই তো? এটা পুরোটা ঘুরিয়ে দিলে এটা দাঁড়াবে, কারণ পুরোটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় সাইনে কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে অতএব ভূমি সমান আমার কি দাঁড়াচ্ছে, যে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আর এই লম্বটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে লম্ব স্কোয়ার। এরপর যদি আমি এই স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কি পাবো, ভূমি সমান রুট ওভার হয়ে যাবে এই দিকটা, কারণ স্কোয়ার তুলে রুট করতে হয়, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে পেলাম কি, ভূমি সমান অতি স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতএব লম্ব সমান তাহলে কি পাবো, একইভাবে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো, কারণ আমি এগুলোকে মুছে দেবো। এরপর দেখো এই যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু আছে, অতিভুজ লম্ব আর ভূমি, এই 3টি বাহুর অনুপাত কত হবে, 5:4:3। এটা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজেরই বাহুর অনুপাত এটা হবেই, অর্থাৎ বড় বাহুটা যেটা বড় সেই বাহুটা হবে অতিভুজ, আর বাকি দুটোর একটা হবে লম্ব একটা হবে ভূমি। ক্লিয়ার? এর এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে 3:5:4 ধরো, তার মানে হচ্ছে ওইটাকে সাজিয়ে দিলে এটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ বড় বাহুটা সবসময় অতিভুজ হবে, বড় বাহুটা হবে অতিভুজ, বাকি দুটো একটা লম্বা একটা ভূমি। যেভাবে আবার এটাকে ঘুরেও থাকতে পারে, ধরো 4টাকে দিয়ে দিল 4:3:5 করে দিল, 4:3:5 এভাবেও থাকতে পারে। তার মানে এইটা হবে অতিভুজ, বড় বাহুটা হবে অতিভুজ। অর্থাৎ আমি বলতে চাইছি কি, এই 5, 4, 3 এটা
5, 4, 3 ভাবে থাকতে পারে, 3, 4, 5 ভাবে থাকতে পারে। মানে অতিভুজটা ধরো আগে করলো না, ওরা করে দিল যে লম্বটাকে আগে করে দিল, সেক্ষেত্রে তো 5টা আগে আসবে না, বুঝতে পারছো? তাহলে লম্ব ইজ টু অতিভুজ ইজ টু ভূমি করলো ধরো। মানে আমার মেন হচ্ছে 5, 4, 3 বা 3, 4, 5, মানে সেক্ষেত্রে সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এখানে প্রশ্ন আসবে, স্যার কেন যে এই সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলো এরকম হয় না? কারণ আমরা কি সূত্র পেলাম একটু আগে? আমরা সূত্র পেলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো পেলাম। তাহলে এখানে আমি যদি অতিভুজ, আমি বলেছি সবসময় বড়টা অতিভুজ হবে, তাহলে এইভাবে যদি গঠন হয় তাহলে 5টা অতিভুজ, এইভাবে গঠন, সেই যেভাবেই গঠন হোক না কেন অনুপাতটা 5টা সবসময় অতিভুজ হবে। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এটা যদি 5 স্কোয়ার করি, তাহলে 5 স্কোয়ার করলে আমরা কত পাবো? 5 স্কোয়ার কথার অর্থ হচ্ছে 25। আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি, তাহলে এই দুটো বাকি থাকে লম্ব আর ভূমি, তাহলে এটা হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত হচ্ছে? 16 প্লাস 9 সমান 25 হচ্ছে। দেখো তাহলে এই দিকটা অতিভুজ স্কোয়ারটা দাঁড়াচ্ছে 25, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেও দাঁড়াচ্ছে 25। আবার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রটা পড়ছে। এই সূত্র থেকে আমি বলতে পারি কি না, সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত হবে 5:4:3। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করি, এই পরিবৃত্তটা আছে ক্লাস 10-এর সম্পাদ্যতে এই পরিবৃত্তটা আছে। সমকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে পরিবৃত্ত কথা অর্থ কি? পরিবৃত্ত কথা অর্থ হচ্ছে, ধরো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে একটা বৃত্ত তৈরি হবে এমনভাবে যে বৃত্তটা এই কোণগুলো ঠিকে ঠিকে যাবে, কৌণিক বিন্দুগুলো বৃত্তের পরিধিকে ঠিকে ঠিকে যাবে, এরকম, এটা পরিবৃত্ত বলা হয়। সহজ কথায় ত্রিভুজের বাইরে বৃত্ত। আর অন্তর্বৃত্ত কথা অর্থ হচ্ছে ত্রিভুজের ভিতরে বৃত্ত। অন্তর্বৃত্ত যদি ছবি হয় এরকম হবে, এটা একটা ত্রিভুজ, ধরো ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত গঠন হবে এইভাবে, এটা হবে অন্তর্বৃত্ত। আর পরিবৃত্ত মানে বাইরের দিকে। তাহলে সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্ত অঙ্কন করলে একটা বৃত্ততে একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটা হবে এই অতিভুজের মধ্যবিন্দু। কেন্দ্রটা কত হবে, কি হবে না অতিভুজের মধ্যবিন্দু। তাহলে অতিভুজের যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে এই এডি বাহুটার সাথে ডিসি বাহুটা সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এইমাত্র কি শিখলাম না, সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত হয়, পরিবৃত্তটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। ক্লিয়ার? পরে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা কি ছিল? যে ত্রিভুজের একটা কোণে মান হবে 90 ডিগ্রি এবং দুটো বাহু হবে সমান, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো এই MNT, এটি যদি সমকোণী ত্রিভুজ হয়, এই এন কোণটা 90 ডিগ্রি, আর এই MN বাহুটার সাথে NT বাহুটা সমান, কারণ অতিভুজ তো সবসময় বড় হবে, তাহলে অতিভুজ তো কারোর সাথে সমান হবে না। অতিভুজ বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে অর্থাৎ লম্ব আর ভূমি, এরা পরস্পর সমান হবে। যদি হয় সেক্ষেত্রে দেখো যে এই বাকি যে কোণগুলো আছে, তাহলে সেই কোণগুলোর মান কত হবে? একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তার থেকে প্রথমেই তো 90 ডিগ্রি বাদ হয়ে গেল, কারণ 90 ডিগ্রিতে তো সমকোণটা চলে যাচ্ছে, 90 ডিগ্রি সমকোণ চলে গেল, বাকি থাকে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। কেন স্যার সমান দুভাগে ভাগ হবে? কারণ যে এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা কি না সমান। তাহলে আমরা এইমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য পেয়েছিলাম, কি পেয়েছিলাম না সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো সমান হয়, তাই তো? তাহলে সমান বাহু, ধরো এই বাহুটার আর এই বাহুটা সমান, তার বিপরীত, তাহলে এই বাহুর বিপরীত দিকে এই কোণটা আর এই বাহুর বিপরীত দিকে এই কোণটা, তাহলে এরা পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। ক্লিয়ার? তাহলে টোটালটা বাকি আছে কত? 90। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করে দিলে কত পাই আমরা? 45 করে। অর্থাৎ তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মান, কোণের মানগুলো কত হবে? সমকোণটা আবার 90 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি, আর এই দিকের কোণটা হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু যদি বলি ধরো এই কোণটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয়, সেক্ষেত্রে কোণের মানগুলো কত হবে? ধরো এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি স্যার 45 ডিগ্রি আর এই কোণটা 45 ডিগ্রি হয়ে যাবে? কখনো হবে না, কখনো হবে না।
তাহলে আপনি যে বললেন এইমাত্র যে এই 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 কোণগুলো 45 ডিগ্রি করা হয়, এটা ছিল সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ একটা কোণ সমকোণ কিন্তু দুটো বাহু সমান। দুটো বাহু সমানের জন্য ওই যে বাকি যে মানটা আছে কোণের মানটা, সেই মানটা দুভাগে ভাগ হয়েছে। কিন্তু এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ঠিক কথা, কিন্তু সমদ্বিবাহু নয়। তাহলে সমদ্বিবাহু নয় মানে যে এই কোণ মানগুলো 45 করে হবে না। অর্থাৎ এই কোণের মানগুলো সেটা এখন ওইভাবে বলা যাবে না কোণের মানগুলো কত, কিন্তু 45 করে অন্তত হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? একটা ধরো 60 হতে পারে, একটা 60 একটা 30 হলো, একটা 60 একটা 30, বা এটা 40, এটা 40 হলো, বাকি থাকে এটা 50 হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপর দেখো ক্লাস 8-এ এরকম মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়, বললো যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহুটার সাথে এসি বাহুটা সমান, এবং এই এ কোণটার মান 80 ডিগ্রি। তাহলে ওরা প্রশ্ন চাইলো যে বি কোণটার মান কত। সেক্ষেত্রে কি হবে না, এই কোণটা 80 ডিগ্রি হলে বাকি দুটো কোণের যোগফল কত না 180 হচ্ছে টোটাল আমার তিনটে কোণের যোগফল, তার থেকে 80 বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে 100 ডিগ্রি। এরপর যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, যার টোটাল মানটা হচ্ছে বাকি আছে 100, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে এটাও 50 হয়ে যাবে, এটাও 50 হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক দেবে, আর যদি জ্যামিতি শিখতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটা একটা স্ক্রিনশট নিতে পারো।